ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো জোরদার করতে চায় নয়াদিল্লি। তাহলে কি ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে আসতে পারে? দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকা নয়াদিল্লির সম্পর্ক কি আরো মজবুত হচ্ছে? আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ ভারত বন্ধুত্ব গভীর হতে পারে, এবার কি সেটি প্রমাণিত হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত আছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ভাষা শহীদ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ, শুভেচ্ছা। দাদা, বাংলাদেশ ভারত প্রসঙ্গ নিয়ে আপনার সাথে আসলে আপনার বিশ্লেষণ শুনতে চাইবো আমরা। অন্তর্বর্তী সরকারের আমলে তো দুই দেশের সম্পর্ক শীতলতা তৈরি হয়েছিল। বিএনপি ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে জটিল সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু গেছে এতদিন। এবার কি ভিন্ন কৌশল নিচ্ছে নয়াদিল্লি, নাকি তারেক রহমানের সরকারের সঙ্গে সমঝোতার পথে হাঁটছে ভারত? যদি এই বিষয়ে আপনার বিশ্লেষণ জানতে চাইবো। দেখো, এটা একটা স্বাভাবিক ঘটনা যে বাংলাদেশে একটা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে যত যাই প্রশ্ন থাকুক, এটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের ঘোষিত নীতি ছিল যে নির্বাচন সম্পন্ন হওয়ার পর যে সরকারই প্রতিষ্ঠিত হবে তাদের সঙ্গে ভারত সম্পর্ক পুনরায় রাখার চেষ্টা করবে। এখন সেই কারণে তুমি দেখেছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চিঠি পাঠিয়েছেন আমাদের লোকসভা স্পিকার যিনি গিয়েছিলেন তারেক রহমানের শপথে। তখন তারা যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে তিনি বলেছেন নতুন করে তিনি সম্পর্ক তৈরি করতে চান এবং একই সঙ্গে তাকে দিল্লিতে সফরের আমন্ত্রণও জানিয়েছেন। আমন্ত্রণ এখনো কূটনৈতিক সূত্রে এখনো গ্রহণ করা হয়নি, হয়তো সময় লাগতে পারে। সম্পর্ক নিশ্চয়ই আগের থেকে উন্নত। তুমি যে প্রসঙ্গে উল্লেখ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ, সেই ব্রিফিং এতে মূলত প্রশ্ন দুটো আমারই করা, এবং আমি করেছিলাম প্রশ্ন মুখপাত্রকে, যেটা যে এই মানে যেহেতু ওই চিঠিতে বলা ছিল যে বাংলাদেশ ভারত এখন হচ্ছে একটা ইনক্লুসিভ বাংলাদেশ। এই ইনক্লুসিভ কথাটার অর্থ কি? নির্বাচনে তো আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। তার উত্তরে তিনি বলেছেন প্রথমত যে হ্যাঁ, নিঃসন্দেহে যেটা আপনি বলছেন ইনক্লুসিভ, এটা ভারত আমরা চাই ইনক্লুসিভ। এর অর্থ হলো যে কোনোভাবেই হোক আওয়ামী লীগকে আবার রাজনৈতিক মঞ্চে সুযোগ করে দেওয়ার কথা ভারত চাইছে। তাতে মনে হয় ভারতের অ্যানালিসিস হচ্ছে তাতে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিরতা দেখা যাবে। সম্প্রতি গত ২-৩ দিনে কিছু কিছু ঘটনা বাংলাদেশে ঘটছে যেগুলো খুবই আশাব্যঞ্জক, এবং সেক্ষেত্রে ঘটনা হচ্ছে বহু ক্ষেত্রে এই সময় অনেকেই মনে করছেন যে 18 মাসের ভয়ের পরিবেশ ছিল সেটা কেটে গিয়েছে। কেটে গিয়ে একটু স্বস্তি বোধ করছেন, অনেকে রাস্তায় নামছেন, অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা, যেমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ধরনের আজকে আমরা একটা সমাবেশ দেখেছি, সেগুলো দেখে বুঝতে পারি যে নিশ্চিতভাবে মানুষ একটা স্বাভাবিক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি করার একটা চেষ্টা আছে বিএনপি। আর তুমি যেটা ভিসার প্রসঙ্গে বলেছিলে সেটিও আমি প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে ভিসার তাহলে কি সহজ করা যেতে পারে, এমনকি যে ট্রেন চলাচল যেগুলো বন্ধ হয়ে আছে, মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস, এবং একই সঙ্গে অনেক সময় জলপথে সফরও বন্ধ ছিল, জলপথের জাহাজ চলাচল বন্ধ ছিল, এগুলো কি আবার পুনরায় শুরু হবে কি হবে না। বলেছেন যে ভারত আগেই বলেছে যে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে চায়, এবং সেই সময় দুই নির্বাচিত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটা আলাপ আলোচনা শুরু হবে, এবং সেই আলাপ আলোচনার সময় এই বিষয়গুলোকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবং আমি যেটা আমার কিছু সূত্র থেকে জানতে পেরেছি যে সম্ভবত ঈদের পর ওই ট্রেন চলাচলটা স্বাভাবিক হতে পারে, কারণ সেই সময় হয়তো ভারত কিছু ভিসা দেওয়ার প্রক্রিয়া আরো সরল করবে। সেক্ষেত্রে আরো মেডিকেল ভিসা বাড়ানো, ট্যুরিস্ট ভিসা যেটা বন্ধ হয়ে গেছে, বা বিজনেস ভিসা যেমন বাংলাদেশ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, তো সেরকম ভারত হয়তো তখন করতে পারে, কিন্তু শোনা যাচ্ছে ঈদের পর এগুলো একটু স্বাভাবিক হলেও হতে পারে আর। বেশ, একটা একটা পদক্ষেপ দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে।
বিশেষ করে এই বর্তমান নতুন সরকার গঠনের পরে ভারত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সুসম্পর্ক তৈরি করার জন্য। এই যে ভারতের এই পদক্ষেপ, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাব কি একই রকম থাকবে? দলটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ভারত কি তারেক রহমানের উপরে কোনো চাপ তৈরি করতে পারে বা কোন রকম কৌশল নিতে পারে? অথবা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে বর্তমান সরকার যদি ডক্টর ইউনূসের পথে হাঁটে, তাহলে ভারত কি কিছু করতে পারে? দেখো, প্রথম কথা হচ্ছে যে ভারতের করার থেকেও যে বর্তমানে বিএনপি সরকার করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে তারেক রহমান আগেই বলেছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্বাস করেন না। তাহলে ভবিষ্যতে অন্য কেউ আমাদেরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যেটা জানো যে তোমাদের সংবিধান অনুসারে যে সরকার নির্বাচিত হওয়ার পর যদি সেই যে অর্ডিন্যান্স যেটার মাধ্যমে বাংলাদেশকে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিক কাজকর্ম নিষিদ্ধ করা হয়েছে, সেটা যদি আগামী 1 মাসের মধ্যে সেটাকে পার্লামেন্টে অ্যাপ্রুভ করা না হয়, তাহলে কিন্তু আর নিষেধাজ্ঞাটা থাকলো না, আপনা হতেই উঠে গেল। এখন যদি নিষেধাজ্ঞাটাকে জারি রাখতে হয়, তাহলে এই সরকারকে বলতে হবে যে আমরা এটাকে আবার পুনরায় জারি করছি। এখন পুনরায় জারি করবেন নাকি তারা এটাকে স্বাভাবিক এটার মৃত্যু হতে দেবেন, সেটা দেখার অপেক্ষায়। ফলে ভারতের চাপ, কিন্তু আমি বলছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট বলেছেন যে আমরা মনে করি ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ এবং ইনক্লুসিভ বাংলাদেশ। কারণ যে প্রশ্নটা আমি করেছিলাম যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেনি, এখন একটা সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাহলে এরপরে ইনক্লুসিভিটির অর্থ কি? ইনক্লুসিভিটির অর্থ তিনি বলেছেন আমরা এটা মনে করি ইনক্লুসিভ, এবং ফলে সমস্ত রাজনৈতিক দল যাতে স্বাভাবিক কাজকর্ম করতে পারে। এবং তুমি যেটা বলছো চাপ, চাপ হয়তো নয়, আমার মনে হয় যেটা নেপথ্যে পর্দার আড়ালে হয়তো আলাপ আলোচনা কিছু হচ্ছে বা কিছু শুরু হয়েছে যে স্বাভাবিক যেমন বিচার যেরকম চলছে বিচার চলুক, কিন্তু বিচারের বাইরে যে তাদেরকে অন্তত যারা জেলে আছেন জামিনে মুক্তি দেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, অন্য যারা আছেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে দেওয়া, এই বিষয়গুলো আপাতত ভাবে প্রথম পর্যায়ে শুরু হলে হতে পারে। পরবর্তীকালে আর ভারত সরকারের তো ঘোষিত নীতির এখনো পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যেমন চাইবেন তেমনটাই ভারত সরকার মানবে। এখন সেই নীতির তো পরিবর্তন ঘটেনি। আচ্ছা, আপনি একদম ক্লিয়ার পরিষ্কার বক্তব্য দিলেন এবং সেই ঘটনাগুলো তুলে ধরলেন, কিন্তু সামাজিক মাধ্যমে বা বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে ভারত থেকে বিদেশ সফরে যাচ্ছেন নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিনল্যান্ড হয়ে ব্রিটেন যেতে পারেন তিনি। এবং আদৌ আসলে কি এই ঘটনা কি সত্য কিনা, যে আদৌ তিনি বিদেশ সফরে যাচ্ছেন কিনা, বা মোদী সরকার শেখ হাসিনাকে ভারতের বাইরে যাওয়ার অনুমতি দেবে কিনা? এই যদি সার্বিক, কারণ বাইরে তো অনেক রকম খবর ছড়িয়ে পড়ে, আপনার কাছ থেকে আসলে মূল ঘটনা জানা যায়, সেই জন্য আপনার কাছে শরণাপন্ন হওয়া যে আপনি যদি এই বিষয়ে একটু বলেন যে শেখ হাসিনা ভারতে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা মোদী সরকার সেটি তেমন কিছু করছেন কিনা। না, মোদী সরকারের নীতি তো আগেই বললাম, তিনি যেখানে যেতে চাইবেন সেখানে যেতে পারেন। তিনি যদি বলেন কারণ ফিনল্যান্ডে যাবেন, যেটা সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, তো কেন গ্রিনল্যান্ড নয়? গ্রিনল্যান্ড হয়ে কেন যাবেন না? আমি তো সেটা জানি না, বলতে পারবো না। ফলে সামাজিক মাধ্যমে যারা পোস্ট করছেন, আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকদের উচিত তাদের কাছে প্রশ্ন করা যে এরকম সংবাদের ভিত্তি কি। কারণ আমি একটা অকিঞ্চিতকর সাংবাদিক, ফলে আমার কাছে এই ধরনের এত বিস্ফোরক খবর আমার কাছে নেই, ফলে আমি বলতে পারবো না। আমি যতটুকু জানি সেটা হচ্ছে তিনি নয়াদিল্লি থেকে ঢাকায় যাবেন, যেদিন যাবেন। অন্য কোথাও হয়ে যাবেন কিনা বলতে পারবো না। আচ্ছা, তিনি যদি ভারতের বাইরে কোথাও যান, প্রথমে আসে ঢাকায় আসবেন, আপনি তেমনটি বলছেন? আমি বলছি অন্য কোথাও যাবেন কিনা আমি জানি না, আমি বলছি তার যতটুকু আমি শুনেছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে, তিনি নয়াদিল্লি থেকে প্রথম ঢাকায় যাবেন। তারপরে সেখানে গিয়ে কি করবেন সেই প্ল্যান, এত প্ল্যান হয়নি, এত প্ল্যান আমি জানি না। আমি পরিকল্পনা আচ্ছা, মাফিক এটুকু জানি যে তিনি যেদিনই যেতে চাইবেন সেটা আবার ভারত সরকার যেভাবে তাকে তুলে নিয়ে এসেছিলেন ঢাকা থেকে, সেভাবেই তাকে আবার ঢাকায় পৌঁছে দেবেন, তার নিজ বাড়িতে পৌঁছে দেবেন। আচ্ছা। কিন্তু আমরা আমরা তো নির্বাচনের আগে দেখলাম যে শেখ হাসিনা দিল্লিতে দলের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন, সেই খবরটা আপনি দিয়েছিলেন। এবং এই নির্বাচনে বর্জন করার একটি কৌশল নিয়েছিল, এবং ভোট সংখ্যা কেমন পড়েছে সেটি আপনারা জানেন।
নির্বাচন তো হয়ে গেল, বর্তমান সরকার কাজ শুরু করেছে। শনিবারও প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন, এবং নির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদ কাজ করছেন। এখন আওয়ামী লীগের আসলে কোনো কর্মকাণ্ড আপনার চোখে পড়ছে কি, জানতে পারছেন কিনা, পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছে, বা এই সরকারের প্রতি তারা সমর্থন জানাচ্ছেন কিনা, শুভেচ্ছা জানাবেন কিনা, সেই বিষয়ে কিছু আপনি আওয়ামী লীগ অথবা এখান থেকে কিছু জানতে পারলেন কিনা, যদি সেই বিষয়ে আমাদের একটু ধারণা দেন। না, আমি তো কয়েকদিন আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা তো আমি স্টেটমেন্ট হোক বা যে কথা হলো তিনি বলছিলেন সেটা শুনছিলাম, যে কেউ কেউ বলছেন আবার তিনি তারেক রহমানের সঙ্গে দেখাও করতে চান। আমি জানি না কোথায় কখন কিভাবে সে সাক্ষাৎ হতে পারে আর কি। সেগুলো এগুলো এগুলো সবটাই মানে এখনো পর্যন্ত আওয়ামী লীগের পরিষ্কার প্ল্যান হচ্ছে যে আপাতত তারেক রহমানের সরকার স্থিতিশীল হোক, স্থিতিশীল হয়ে কাজ শুরু করুক, কাজ শুরু করে তারা তো দাবি রেখেই দিয়েছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাটাই একমাত্র দাবি এখন পর্যন্ত। তারপরে হলো যারা জেলে আছেন তাদের যদি মুক্তি দেওয়া যায় জামিন। কেউ কেউ অল্প কিছু কিছু নেতা জামিন কিন্তু পেয়েছেন এর মধ্যে। তারেক রহমান জয়ী হওয়ার পরে তিনি যেমন বরিশালের এক সাংসদ জামিন পেয়েছেন, তার সঙ্গে সেখানকার কিছু আওয়ামী লীগ নেতারা জামিন পেয়েছেন। আরো কিছু জামিন হচ্ছে, তারা খুব বড় আকারের নামি দামি নেতা হয়তো নন, কিন্তু জেলে ছিলেন, কিন্তু তাদের অনেককে জামিন দেওয়া হয়েছে। ধীরে ধীরে একটা প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনা পর্যন্ত সিদ্ধান্তটা বাস্তবায়ন হতে একটু সময় লাগবে আর কি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার এই তথ্য এবং বিশ্লেষণের জন্য, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীর বিশ্লেষণ। এই বিষয়ে আপনার মন্তব্য আপনি লিখতে পারেন, জানান কমেন্ট বক্সে। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।